সংকটকালীন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার নেতৃত্বই সমাধান। রাষ্ট্রের স্থিতির স্বার্থে ড. ইউনূসের পদত্যাগ এখন অপরিহার্য। হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার। আওয়ামী লীগের ১৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ ১৫ বছরের স্থিতিশীল নেতৃত্ব হঠাৎ থেমে যাওয়ার পর রাষ্ট্রযন্ত্র যে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা দেশের প্রতিটি ক্ষেত্রেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সরকার পরিবর্তনের পর যে শূন্যতা তৈরি হয়েছে তা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে প্রশাসন, অর্থনীতি ও উন্নয়ন খাতে। নেতৃত্বের অভিজ্ঞতা ও ধারাবাহিকতা হারিয়ে ফেলা কতটা ভয়াবহ হতে পারে, আজকের বাস্তবতা তারই প্রমাণ। বর্তমান অন্তর্বর্তী প্রশাসন দেশের জন্য কার্যকর কোনো দিক নির্দেশনা দিতে পারছে না। সিদ্ধান্তহীনতা, অভ্যন্তরীণ অরাজকতা এবং প্রশাসনিক অক্ষমতা মিলিয়ে রাষ্ট্রযন্ত্র স্থির হয়ে পড়েছে। এর ফলে উন্নয়ন প্রকল্পগুলো স্থগিত, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমেছে, ব্যবসা বাণিজ্য সংকুচিত এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। নেতৃত্বহীনতার চেয়ে রাষ্ট্রের জন্য বিপজ্জনক কিছু নেই। বাংলাদেশ আজ সেই বাস্তবতার মুখোমুখি। বাংলাদেশের মানুষ জানে, স্থিতিশীলতা, পূর্বাভাসযোগ্যতা এবং রাষ্ট্র পরিচালনার দক্ষতার প্রতীক ছিলেন শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে দেশের উন্নয়ন, অবকাঠামো বিপ্লব এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা প্রতিষ্ঠা এসব কোনো আকস্মিক সাফল্য নয়, এটি ছিল সুচিন্তিত নেতৃত্বের ফল। সেই নেতৃত্বের অনুপস্থিতিতে দেশ যে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়েছে তা ব্যবসায়ী, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাই অনুভব করছে। উন্নয়নের যে ট্রেন একসময় দ্রুতগতিতে এগোচ্ছিল, নেতৃত্ব বদলের পর তা হঠাৎ লাইনচ্যুত হয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, ৪ লেন মহাসড়ক যেসব প্রকল্প দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছিল, এখন সেগুলো অগ্রগতিহীন। বড় বড় প্রকল্পে অর্থায়ন অনিশ্চিত, বিদেশি সংস্থার আস্থা দুর্বল। রাষ্ট্র পরিচালনায় অস্থিরতা তৈরি হলে উন্নয়ন কত সহজে ভেঙে পড়ে, বাংলাদেশ আজ সে কঠোর বাস্তবতার মুখোমুখি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট স্পষ্ট করে দিচ্ছে, অদক্ষ নেতৃত্ব রাষ্ট্রকে সংকটে ঠেলে দিতে পারে। আইনশৃঙ্খলা সংকট বৃদ্ধি পেয়েছে, বাজার নিয়ন্ত্রণহীন এবং প্রশাসন নিজেই সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চিত। একটি সরকারের সবচেয়ে বড় শক্তি হল জনসমর্থন ও বৈধতা। এই দুটি বৈশিষ্ট্য ছাড়া রাষ্ট্র কার্যকরভাবে পরিচালিত হতে পারে না। দেশের ভেতরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা রোধ করার মতো দৃঢ় নেতৃত্ব এখন নেই বললেই চলে। এই পরিস্থিতিতে জনগণের একটি বড় অংশের মত স্পষ্ট, দেশকে আবার স্থিতিশীল পথে ফেরাতে হলে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন। নেতৃত্বের ধারাবাহিকতা শুধু উন্নয়ন নয়, রাষ্ট্রের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থানকেও শক্তিশালী করে। শেখ হাসিনার নেতৃত্বের অভিজ্ঞতা ও দক্ষতা আজ আরও বেশি প্রাসঙ্গিক, কারণ দেশের সংকট এখন আরও গভীর। অনিশ্চয়তার এই সময়ে একটি শক্ত, সুসংগঠিত ও জনসমর্থিত সরকারের উপস্থিতি ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে না। দেশের সাধারণ মানুষের রায়ও স্পষ্ট। অস্থিরতার মাঝেও অধিকাংশ মানুষ বিশ্বাস করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হলে আওয়ামী লীগের মতো সংগঠিত দল প্রয়োজন, আর দেশের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলে শেখ হাসিনার মতো অভিজ্ঞ, প্রমাণিত ও স্থিতিশীল নেতৃত্বই অপরিহার্য। আজকের রাজনৈতিক বাস্তবতায় একটাই সত্য, দেশকে সংকট থেকে টেনে তুলতে হলে আবার শক্ত হাতে হাল ধরতে হবে সেই নেতৃত্বকেই, যিনি একসময় বাংলাদেশকে উন্নয়নের উচ্চতায় তুলেছিলেন এবং যিনি জানেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়। বাংলাদেশ এক জটিল রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে। এমন সময়ে নেতৃত্বের ওপর জনগণের আস্থাই রাষ্ট্র পরিচালনার প্রধান শক্তি হওয়া উচিত। কিন্তু বাস্তবতা হল, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আস্থা আজ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত।
রাষ্ট্র যখন এভাবে আস্থা সংকটে ডুবে যায় তখন নেতৃত্ব পরিবর্তন শুধু রাজনৈতিক পছন্দ নয়, এটি হয়ে দাঁড়ায় রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর জনমনে ছিল স্থিতি ও পুনর্গঠনের প্রত্যাশা, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে দেখা গেছে নীতি নির্ধারণে অস্থিরতা, প্রশাসনের দুর্বলতা এবং সংকট ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব। বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের স্থবিরতা, আইন শৃঙ্খলার অবনতি সবই দেখাচ্ছে যে জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ। নেতৃত্বের এই ব্যর্থতা শুধু দৈনন্দিন জীবনে চাপ সৃষ্টি করছে না, এটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী সক্ষমতার ওপরও আঘাত হানছে। একজন সরকার প্রধান যদি জনগণের আস্থা ফেরাতে না পারেন তাহলে তার অবস্থান স্বয়ংক্রিয়ভাবে দুর্বল হয়ে পড়ে। জুলাই 2024-এর আন্দোলন কেন্দ্রিক সহিংসতা ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সংকটগুলোর একটি। বহু প্রাণহানি, অগ্নিসংযোগ, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা সবই প্রশাসনিক দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করেছে। কিন্তু গুরুতর বিষয় হল এই সহিংসতার তদন্ত না করে জঙ্গিদের দায়মুক্তি দেওয়া হয়েছে। জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগগুলো কার্যকরভাবে মোকাবিলা করা হয়নি। আইন শৃঙ্খলা ও জঙ্গি দমন প্রশ্নে জনআস্থার ঘাটতি সরকারের জন্য একটি মৌলিক ব্যর্থতা। রাষ্ট্র যখন ন্যায়বিচার নিশ্চিত করতে অক্ষম হয়ে পড়ে তখন নেতৃত্বের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত যৌক্তিক। গণতন্ত্রে নেতৃত্ব অচল হয়ে গেলে শান্তিপূর্ণ পদত্যাগই সমাধানের প্রথম ধাপ। ড. ইউনূসের পদত্যাগ বর্তমান রাজনৈতিক অচলাবস্থা ভাঙতে পারে, প্রশাসনে নতুন উদ্যম ও আস্থা তৈরি করতে পারে, অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন নীতিদৃষ্টির সুযোগ সৃষ্টি করবে, জঙ্গিবাদ দমন ও সহিংসতার বিচারকে আরও নিরপেক্ষতা দেবে এবং সর্বোপরি জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করবে। আসলে বিষয়টি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, রাষ্ট্রের সামগ্রিক সুস্থতা ও সংহতির প্রশ্ন। নেতৃত্ব পরিবর্তন কখনো ধ্বংস নয়, বরং এটি হতে পারে পুনর্গঠনের সুযোগ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে যে নেতৃত্ব জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে তার টিকে থাকার কোনো নৈতিক ভিত্তি থাকে না। রাষ্ট্রের অগ্রগতি নির্ভর করে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের ওপর। আজকের সংকটে এই কাঠামো পুনর্গঠনের প্রথম পদক্ষেপই হল বর্তমান নেতৃত্বের সরে দাঁড়ানো। ড. ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে নতুন করে রাজনৈতিক আস্থা ফিরবে, বহুমতের অংশগ্রহণ বাড়বে এবং প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়ার পথ তৈরি হবে। এটাই দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য সবচেয়ে প্রয়োজনীয়। বাংলাদেশের বর্তমান সংকটের কেন্দ্রে রয়েছে আস্থা ও জবাবদিহিহীনতা। এই বাস্তবতা অস্বীকার করা যায় না। রাষ্ট্রের পুনর্গঠন, প্রশাসনের সক্ষমতা, জঙ্গিবাদ দমন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জনগণের আস্থার পুনর্জন্ম সবকিছুই এখন নির্ভর করছে একটি সাহসী সিদ্ধান্তের ওপর। ড. ইউনূসের পদত্যাগ তাই আজ রাজনৈতিক দাবি নয়, এটি রাষ্ট্রের স্থিতি, ভবিষ্যৎ এবং জনগণের অধিকারের স্বার্থে অনিবার্য সিদ্ধান্ত। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। আদালতের অনুমতিতে মঙ্গলবার 25 নভেম্বর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআইসি এবং দুর্নীতি দমন কমিশনের বা দুদকের যৌথ টিম লকার দুটি খুলে এসব স্বর্ণালঙ্কার জব্দ করে। আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হল। উল্লেখ্য যে গত 17 সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় বা সাবেক স্থানীয় কার্যালয় শাখায় শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিআইসি। 751 ও 753 নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে জব্দ করা হয়। এর আগে গত 10 সেপ্টেম্বর রাজধানীর সেনাকল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটিও সিআইসি জব্দ করে। বরগুনায় বিশেষ ক্ষমতা আইনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সহ জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ 134 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার 22 নভেম্বর রাতে বরগুনা সদর থানায় মামলাটি করেন বিএনপি নেতা বাদল। মঙ্গলবার 25 নভেম্বর বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, গত 22 নভেম্বর মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব এসআই সোহেল মানাকে দেওয়া হয়েছে।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছাড়াও মামলায় আসামি করা হয়েছে বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য শওকাত হাসানুর রহমান রিমন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির, বরগুনা পৌরসভার সাবেক ৩ মেয়র ও ১৭ জন আইনজীবী সহ মোট ১৩৪ জনকে। এর আগে বিএনপির বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও ৫টি মামলা করেছিলেন। এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের জিআরও মাহবুব হোসাইন। জানা যায় বাদী মোহাম্মদ বাদল বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০১৩ সালের ১২ই আগস্ট, ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি এবং ২০২০ সালের ১৪ই এপ্রিলের ৩টি পৃথক ঘটনার ভিত্তিতে ২২ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে আসামিরা তাকে বরগুনায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে চোখ বেঁধে বেধড়ক মারধর করেন এবং দীর্ঘদিন আয়না ঘরে আটকে রাখেন। পরে সেখান থেকে থানায় সুপর্দ করা হলে পুলিশ তাকে ২ দফায় মোট ৯ দিন রিমান্ডে নেয়। বাদল অভিযোগ করেন, আসামিরা আমাকে পুলিশ দিয়ে শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানের সংগঠনের সঙ্গে জড়িত আছি এমন মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করে। তাদের অত্যাচারের কারণে কয়েক বছর এলাকায় থাকতে পারিনি। আমি ৭ মাস জেল হাজতে ছিলাম। আসামিরা আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতেও বাধ্য করে। আমাকে জঙ্গি, বিএনপির উগ্রপন্থীর লোক হিসেবে অভিযোগ সাজিয়ে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, আসামিরা আমাকে যে পরিমাণ ক্ষতি করেছে তা ভাষায় বর্ণনার মতো নয়। তারা গান পাউডার দিয়ে আমার সাইকেল পুড়িয়ে দেয়, ফার্নিচারে আগুন লাগায়, ব্যবসা প্রতিষ্ঠানে বোমা ফাটায়। অ্যাটমের নেতৃত্বে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ফার্নিচার ভাঙচুর করে। আমাকে মারতে জাহাঙ্গীর কবিরের অফিসেও নিয়ে যাওয়া হয়। অ্যাটম হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করে। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মামলা করতে পারিনি। মামলার বিষয়ে আসামি অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল বলেন, আমার বাড়ি পাথরঘাটায়। এই বিষয়ে আমি কিছুই জানি না, এমনকি বাদীকেও চিনি না। তিনি জানান, মামলায় ১ নম্বর সাক্ষী করা হয়েছে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান আল মামুন এবং বরগুনা পৌর আমির এম এ জলিল সহ বিএনপি নেতাদের।